ফিরে এলাম হঠাৎ ঠিক হওয়া একটা বেড়ানোর সত্যি গল্প নিয়ে। দক্ষিণবঙ্গে এক ফোঁটা বৃষ্টি নেই, অথচ উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে। তাই ভাবলাম উত্তরের পাহাড়ে একটু ঘুরে এলে কেমন হয়। ভালো তো হয়ই, কিন্তু ট্রেনের টিকিট কই, খোঁজ পরোয়া নেই। বাসেই যাব ঠিক করলাম। যেমন ভাবা তেমন কাজ। অনলাইনে কলকাতা থেকে শিলিগুড়ি যাবার বাস বুক করে ফেললাম। কিভাবে? পুরো পদ্ধতিটা আপনাদের বলছি। প্রথমে গুগলে গিয়ে রেড বাস টাইপ করতে হবে। এতে রেড বাসের ওয়েবসাইটের লিঙ্ক গুগলের সার্চ রেজাল্টে চলে আসবে। ওই লিঙ্কে ক্লিক করলে রেড বাসের ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে ফ্রমের জায়গায় কলকাতা বা প্ল্যানেট দিতে হবে। টু এর জায়গায় দিতে হবে শিলিগুড়ি অথবা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এরপর যে তারিখে যেতে হবে সেটা দিতে হবে। এবার পাশের সার্চ বাস লেখা লিঙ্কে ক্লিক করলেই পরপর অনেক বাসের তালিকা চলে আসবে। আমরা সন্ধ্যে 6টার শ্যামলী পরিবহনের বাসটা পছন্দ করেছি। এটা ভলভো 2+1 এসি স্লিপার পুরোটাই। এখন পুরো বর্ষায় বাসের চাহিদা কম বলে ভাড়া দেখাচ্ছে 1600 টাকা এক একজন, কিন্তু আমরা জুন মাসে গিয়েছিলাম আর তখন ভাড়া ছিল 3000 টাকা। বেশ বেশি, কিন্তু কি আর করা যাবে। এবার ভিউ সিটে ক্লিক করতে হবে। তাতে বাসের শোয়ার বার্থগুলো কিভাবে সাজানো আছে দেখিয়ে দেবে। স্ক্রিনে বাসের ভিতরের লেআউটটা দেখুন। দুটো ডেক দেখাচ্ছে। আমরা আপার ডেক না নিয়ে লোয়ার ডেক অর্থাৎ নিচের তলা নিচ্ছি। কারণটা পরে বলছি। ড্রাইভারের সিটের পিছনে বার্থের একটা সারি ছেড়ে দিয়ে দ্বিতীয় সারিতে 3টে বার্থ B1, B2 এবং B3 সিলেক্ট করলাম। তারপর স্ক্রিনের ডান দিকে বোর্ডিং পয়েন্টে প্ল্যানেট দিলাম, যেহেতু আমরা এখান থেকেই বাসে উঠবো। আর ড্রপিং পয়েন্টে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড দিলাম, আমাদের গন্তব্যস্থল। এরপর আমাদের নামধাম ভরে পেমেন্ট করলেই টিকিট রেডি। ধর্মতলায় শ্যামলী পরিবহনের স্ট্যান্ডে বিকেল 5টায় এসে পৌঁছালাম আমরা। আর 5:30টায় এসে গেল আমাদের বাস, অর্থাৎ ছাড়ার আধ ঘন্টা আগে। এই হচ্ছে আমাদের বাস। স্বাভাবিকভাবেই উচ্চতা অনেকটা এবং অনেকটা লম্বাও বটে। দোতলা এসি স্লিপার, প্রত্যেক তলায় 21 জন যাত্রী শুয়ে যেতে পারে, অর্থাৎ মোট 42 জনের ব্যবস্থা আছে এতে। এর মধ্যে মোট 7টা কূপ আছে, প্রত্যেক কূপে 6টি বার্থ। বাসের ভিতরে গেলে পুরো ব্যবস্থাটা কেমন আমরা বুঝতে পারবো। বাইরে থেকে তো দারুণ লাগছে, বেশ একটা রয়্যাল ব্যাপার। দেখুন, বাসের ভিতরে সুন্দর আলোকসজ্জা কিন্তু বাইরে থেকেও বেশ বোঝা যাচ্ছে। বাসের বাইরের দিকের পেটে যাত্রীদের মালপত্র রাখার অঢেল জায়গা। আমাদের লাগেজগুলো বাসের কর্মীরাই ঢুকিয়ে দিল। তারপর প্রত্যেকটা লাগেজ পিছু একটা করে ট্যাগ আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এইবার আমরা নিশ্চিন্ত। যেগুলো আমরা এখানে রাখিনি সেই সব ব্যাগপত্র আমরা বাসের ভিতরেই আমাদের সঙ্গে রাখব। বাসের ভেতরটা কি সুন্দর! ঢুকতেই একটা লম্বা করিডোর, যার দুদিকে সারি সারি শোয়ার বার্থ, নিচের তলায় এবং ওপরের তলায়। করিডোরের একদিকে এক এক তলায় একটা করে বার্থ, অন্যদিকে 2টো করে। প্রত্যেকটা বার্থে শোয়ার জায়গার সঙ্গেই রয়েছে USB চার্জিং পয়েন্ট, রয়েছে ধোপদুরস্ত বিছানা, বালিশ, পায়ের কাছে একটা ক্যাবিনেট যেখানে দরকারি ব্যাগ বা টুকিটাকি রাখা যায়। একটা কম্বলও আছে। এখানে দেখলাম একটা করে জলের বোতল ওরা আমাদের জন্য দিয়ে রেখেছে। বুকিংয়ের সময় আমরা নিচের বার্থ নিয়েছিলাম, কারণ শুনেছিলাম চলন্ত বাসে উপরের বার্থে বসে থাকলে নাকি একটা দুলুনির অনুভূতি হয়। মোশন সিকনেস থাকলে একটু অসুবিধাই হবে। অবশ্য শুয়ে থাকলে কোনো অসুবিধা নাই। নিচের বার্থে সেই সব কোনো অনুভূতির ব্যাপার নেই। প্রত্যেকটা বার্থে পর্দা দিয়ে প্রাইভেসি রাখা রয়েছে, এমনকি নিজস্ব আলোর ব্যবস্থাও আছে। আর এসির ভেন্টকে নিজের পছন্দ মতো কন্ট্রোল করে ঠান্ডা কম বেশি করা যায়। শুধু টয়লেটটাই জানেই। টয়লেটের ব্যাপারটা পরে বলছি। বাস ছাড়ার সময় সন্ধ্যে 6টা। 5 মিনিট দেরিতে এবার ছাড়ল। চেনা কলকাতাকে অন্যভাবে দেখতে দেখতে আমাদের চলা শুরু হলো। ধীরে ধীরে অন্ধকার নামছে বাইরে। আমরা এক মায়াবী হলুদ আলোর কূপে শুয়ে বসে বাইরে তাকিয়ে রয়েছি। আমাদের বাস পুরো পথটায় 2বার দাঁড়াবে। একবার রাত 10টা নাগাদ নদিয়া জেলার কৃষ্ণনগরে, আর একবার ভোর 3টে নাগাদ উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। এছাড়াও কারোর টয়লেটের প্রয়োজন হলে বাসের লোককে বললেই হবে, ওরা রাস্তায় বুঝে শুনে দাঁড় করিয়ে দেবে। কলকাতা ছাড়াতেই বাসটা গতি নিয়েছে। আমরা চলেছি NH-34 ধরে। বাড়ি থেকে চিড়ের পোলাও তৈরি করে এনেছিলাম, সঙ্গে মিষ্টি। রাতের খাবারের পর্ব চলন্ত বাসের এই অসাধারণ পরিবেশেই সেরে নিলাম। কৃষ্ণনগরে যখন বাস দাঁড়াবে তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত না থেকে সেখানকার পরিবেশটা একটু ঘুরে দেখার সময় পাবো আশা করি।
বাস এগিয়ে চলেছে দুরন্ত গতিতে, আর ভিতরটা একদম চুপচাপ হয়ে গেছে। কূপে কূপে পর্দা নেমে গেছে। চলমান রেললাইনের বদলে এক চলমান কিন্তু ঘুমন্ত শহরের প্রতিচ্ছবিকে জানলায় উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দুরন্ত বেগে সরে সরে যাচ্ছে জানলার ওপারের আলোকমালা। তারই সম্পাতে কূপের ভিতরটা অনেক রঙের মিশেলে বিচিত্র নকশায় সেজে উঠছে। গতিশীল রঙের অনেক প্যাটার্ন কূপের ভিতরে, আমাদের মনের ভিতরেও। এসে পড়লাম কৃষ্ণনগরে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আমাদের হল্টিং স্টেশন। এর সামনের চত্বরে দূরপাল্লার বাসগুলো একে একে এসে দাঁড়াচ্ছে। শ্যামলী, রয়্যাল ক্রুজার, গ্রিন লাইন ইত্যাদি। আমাদের খাওয়া দাওয়া তো আগেই সারা ছিল, ফলে দোকানের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। প্রচুর মানুষ এখানে একসঙ্গে বসে খেয়ে নিতে পারে, আর দোকানের সার্ভিসও বেশ চটজলদি। খাবারের বৈচিত্র্যও অনেক। সবচেয়ে বড় কথা, এখানে টয়লেটের জন্য একটা আলাদা বিশাল চত্বর রয়েছে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ডওয়াশের ঢালাও ব্যবস্থা, একসঙ্গে অনেকে ব্যবহার করতে পারে এমন সুযোগ সুবিধা সহ সুন্দর আয়োজন। আসলে সবসময় টয়লেট যে ব্যবহার করতেই হবে এমন নয়, কিন্তু চাইলে ব্যবহার করতে পারি এই আশ্বাসটা খুব দরকার। আমাদের বাসটাকে রাতের আলোয় আর একবার ফিরে দেখে নিলাম। বেশ লাগছে, তাই না? শুরু হলো আবার পথ চলা। এখন ভোর 4:40। এবার ডালখোলা হল্টে এসে পৌঁছালাম। এখানে আসার নির্ধারিত সময় ছিল রাত 3টে নাগাদ, কিন্তু দেরি হয়েছে বেশ কিছুটা, কারণ উত্তরবঙ্গে এখন ভালোই বৃষ্টি হচ্ছে। মনে হয় ভেজা রাস্তায় বাস সর্বত্র নিজস্ব গতিতে চলতে পারেনি। মিনিট 15 ব্রেক দিয়ে আবার চলতে থাকলাম। অবশেষে সকাল 7:30টায় শিলিগুড়ি এসে পৌঁছালাম। এখন সকাল 8টা। আমাদের গন্তব্য দার্জিলিং। সেই জন্য এই গাড়িটা আমরা ঠিক করেছি। তবে দার্জিলিং যাওয়ার পথে একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করতে হবে তো। আর এর জন্য আমরা দাঁড়াবো একটা বিশেষ জায়গায়, সেটা আপনাদের পরে বলছি। তার আগে চলুন যেতে যেতে পথের এই সৌন্দর্য উপভোগ করা যাক। গাড়ি শিলিগুড়ি শহর ছাড়াতেই চোখের সামনে থেকে একটা পর্দা সরে যেতে থাকলো, যেন এক চলমান মঞ্চ, যেখানে ফুটে উঠতে থাকলো দুপাশে চা বাগান, ঘন জঙ্গল। ভাবতে অবাক লাগে, একই রাজ্যের মধ্যে দক্ষিণে একরকম রূপ, উত্তরে সম্পূর্ণ অন্যরকম। এক বৃষ্টি স্নাত সজল শ্যামল রূপ, হাওয়ায় মিশে থাকা ঠান্ডা আর্দ্রতা, প্রতিটি পাতায় লেগে থাকা বৃষ্টিধারার করুণার স্পর্শ। গাড়িতে যেতে যেতে এইসবই আমরা বেশ অনুভব করতে পারছিলাম। হঠাৎ মনে পড়ে গেল রবি ঠাকুরের কবিতার সেই লাইন, নবতৃণ দলে বাদলেরও ছায়া পড়ে। এগোতে থাকলাম আমরা। দিগন্তকে আড়াল করে মেঘমতিত পাহাড়ের এক ধূসর দেয়াল আস্তে আস্তে আমাদের চোখের সামনে জেগে উঠছে। যে ছবি কলকাতার ভিড়ে, গরমে, ব্যস্ততায় পালিয়ে যেতে চাওয়া মনের জানলার ওপারে স্বপ্নের মতো কখনো জেগে ওঠে, ছুটন্ত গাড়ির কাজ ভেদ করে তাকে যখন বাস্তবে আবিষ্কার করতে থাকি, মনের গোপন কুঠুরির খাঁজে খাঁজে অন্য এক বর্ষা নামতে থাকে। দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা আছে। আমরা চলেছি রোহিণী হয়ে। এখানে চেকপোস্ট পার হতেই পা রাখলাম পাহাড়ের দেশে, আর তখনই অন্য এক নিসর্গ দৃশ্য আমাদের চারপাশে। আমরা এগিয়ে চলি অন্য এক দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এমন দার্জিলিং যেখানে কাঞ্চনজঙ্ঘা চোখের আড়ালেই থেকে যাবে জেনেও যাওয়া, যেখানে মেঘের পর্দা অনেক ভিড়ের মধ্যেও নিজেকে একা করে দিয়ে যায়। এখন আমরা কার্শিয়াংয়ের ঠিক আগে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর যা দেখছি তার শীতালি হাওয়া চোখ দিয়ে প্রবেশ করছে মনে। খানিক বিরতি নিয়ে এগিয়ে চললাম আবার। হ্যাঁ, এইবার আমাদের ব্রেকফাস্টের জায়গা এসে গেছে, মার্গারেট স্টেক। অনেক নিচে ছড়ানো চা বাগান, তার উপরে এক বিস্তৃত ঝুলন্ত সুসজ্জিত ডেকে এই রেস্টুরেন্ট। এর মূল আকর্ষণ শুধু চা নয়, আরো অনেক কিছু।
কার্ড দেখে খাবারের অর্ডার দিয়ে এখন আমাদের অপেক্ষা, আর সেই সঙ্গে দু চোখ ভরে মেঘবাগানের এই অপার সৌন্দর্যকে উপভোগ করতে থাকলাম। যা এসে গেছে, সঙ্গে একটা বালি ঘড়িও। ঘড়ির সমস্ত বালি যখন উপরের খোপ থেকে নিচের খোপে এসে পড়বে তখনই আমাদের চা তৈরি হবে। আমরা নিয়েছি ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং টি, সঙ্গে এসেছে ক্যারট কেক, মশলা অমলেট, পেরি পেরি মশলা মাখানো ফ্রেঞ্চ ফ্রাই, আরও আছে প্যানকেক উইথ ওয়ালনাট অ্যান্ড রেজিনস, সঙ্গে চকলেট সস, আর সব শেষে মেয়ের আবদারে এসেছে পাস্তা। বিল একটু বেশি হয়ে গেছে, ওই 1400 টাকার মতো, তবে স্বাদ কিন্তু অসাধারণ। খাওয়া শেষ করে আবার আমাদের দৌড় শুরু হলো। এই বর্ষাতেও কিন্তু পাহাড়ের জীবনী শক্তি কিছুমাত্র কমেনি। হনহনিয়ে এগিয়ে চলেছেন সন্ন্যাসী, জয় রাইডে বেরিয়ে পড়েছে স্টিম ইঞ্জিনে টানা ট্রেন। এমনকি এই পাতাটাকে দেখুন, মাঝের একটা বড় পাতাকে ঘিরে আরো অনেক ছোট ছোট পাতা সঙ্গে নিয়ে ছড়ানো, চাঁদোয়ার মতো মেলে ধরেছে নিচে। দেখতে দেখতে উচ্চতম স্টেশন ঘুম এসে গেল। আমাদের চোখে কিন্তু ঘুম নেই। অবশেষে এসে পড়লাম দার্জিলিং স্টেশন, কিন্তু আমাদের এগোতে হবে আরো কিছুটা। শেষ পর্যন্ত পৌঁছালাম আমাদের গন্তব্য সেন্ট্রাল গ্লেনিগলস হেরিটেজ রিসর্টে। টাটা গ্রুপের অন্যতম কর্ণধার ঋষি মোদির বাংলো ছিল এটি। এখন রিসর্ট হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে। গাড়ি আমাদের ভানু ভবনের সামনে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে রিসর্টের পোর্টার আমাদের মালপত্র নিয়ে এসেছে। বাকিটা সঙ্গে করে নিয়ে আমরা রিসর্টে ঢুকলাম। রাস্তার ঠিক লেভেলেই রিসেপশনের পাশের ঘরটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। আমরা অনলাইনে এই হোটেলের মাউন্টেন ভিউ ঘর বুক করেছিলাম। ট্রিপল বেডেড রুম, তবে আমরা এক্সট্রা কট নিচ্ছি না। বেশ বড়ই বিছানা, আমাদের 3 জনের জন্য যথেষ্ট। একটা দেয়াল জুড়ে পরপর জানলা, যার বাইরের দৃশ্য আমরা শীঘ্রই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ঘরের কোনায় রয়েছে একটা ফায়ারপ্লেস, রয়েছে চা কফি বানানোর সরঞ্জাম। আর পাশের দরজাটা ঠেলে ঢুকতেই দেখি আর একটা ঘর, যার একদিকে দেয়াল জোড়া আয়না, অন্যদিকে দেয়াল জোড়া ক্যাবিনেট। বাথরুমের 2টো ভাগ, ভিতরের দিকে স্নান করার জায়গা পর্দা দিয়ে ঘেরা, বাইরে বাঁদিকের কমোড সিল করা আছে, ডান দিকেরটাই ব্যবহারযোগ্য। গিজারের সহ সমস্ত ব্যবস্থাই পরিপাটি, যথাযথ। এইবার আসছি আসল দ্রষ্টব্য। জানলা খুলেই যা দেখতে পাচ্ছি তা হলো এই। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ এখানে ধরা দেয়, কিন্তু আমাদের তাতে কিন্তু কোনো আক্ষেপ নেই। জানলা খুলে পাশের বাড়ির দেয়াল না দেখে আমরা যে দেখব বর্ষার দার্জিলিং। বর্ষার দার্জিলিং আর সঙ্গে অচেনা দার্জিলিংয়ের কিছু খুঁটিনাটি আসছি পরের ব্লগে, খুব শিগগিরই।